একদিকে অসীম শূন্যতা তো আরেক দিকে পিষে ফেলার মতো অন্ধকার। মানব জাতির সামনে কিন্তু দুটো চূড়ান্ত দিগন্ত, গভীর মহাকাশ আর গভীর সমুদ্র। কিন্তু প্রশ্ন হল, এই দুটোর মধ্যে কোনটা জয় করা আসলে বেশি কঠিন আর কোনটা আমাদের ভবিষ্যতের জন্য বেশি দরকারি? চলুন এই অসাধারণ যাত্রায় এর উত্তরটা খুঁজে বের করি। তাহলে মূল প্রশ্নটা কি দাঁড়াচ্ছে? আমাদের আসল ফাইনাল ফ্রন্টিয়ার কোনটা? ব্যাপারটা বেশ অদ্ভুত, তাই না? আমরা মহাকাশের লক্ষ লক্ষ মাইল পাড়ি দিয়ে ফেলেছি, কিন্তু আমাদের নিজেদের গ্রহের সবচেয়ে গভীরতম বিন্দুটা, সেটাই যেন আমাদের কাছে প্রায় অচেনা রয়ে গেছে। তো এই তুলনার জন্য আমরা কয়েকটা জিনিস দেখব। প্রথমে জানব এই দুটোকে কেন চূড়ান্ত দিগন্ত বলা হয়। তারপর দেখব এদের চাপে সমস্যা, কি ধরনের যান সেখানে কাজ করে, যোগাযোগের চ্যালেঞ্জগুলো কি, প্রাণীর অস্তিত্ব আছে কিনা, আর সব শেষে এই সব অভিযানের চূড়ান্ত প্রাপ্তি বা পে অফ কি হতে পারে। বেশ, তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপ দিয়ে। মহাকাশ আর মহাসমুদ্র, এই দুটোকে কেন আমরা ফাইনাল ফ্রন্টিয়ার বা চূড়ান্ত দিগন্ত বলছি, আসুন সেটা আগে একটু পরিষ্কার করে নিই। জাস্ট একবার ভাবুন তো ব্যাপারটা। হাজার হাজার মানুষ কিন্তু মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠে গেছে, অথচ আমাদের এই পৃথিবীরই সবচেয়ে গভীর জায়গা মারিয়ানা ট্রেঞ্চ, সেখানে যেতে পেরেছে মাত্র হাতে গোনা কয়েকজন, ৩০ জনেরও কম। এখান থেকে কিন্তু বোঝা যায় যে গভীর সমুদ্রের চ্যালেঞ্জটা আসলে ঠিক কতটা কঠিন। এখন আসা যাক সবচেয়ে বড় শারীরিক চ্যালেঞ্জটার কথায়। দুটো পরিবেশে যেটা সবচেয়ে বড় বাধা, সেটা হলো চাপ। এই ছবি দুটোতে চাপের সমস্যাটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখুন, দুটো পরিবেশের চ্যালেঞ্জ কিন্তু একেবারে উল্টো। মহাকাশে তো প্রায় কোনো চাপই নেই, একটা ভ্যাকিউম। তাই মহাকাশযানের ভেতরের বাতাসটা বাইরের দিকে ফেটে বের হয়ে যেতে চায়। যানটাকে বানাতে হয় সেই ভেতরের চাপটা ধরে রাখার জন্য। আর গভীর সমুদ্রে ঠিক তার উল্টো, বাইরের পানির প্রচণ্ড চাপ যানটাকে একদম পিষে ফেলতে চায়। তাই সাবমার্সিবলকে তৈরি করতে হয় সেই ভয়ঙ্কর বাইরের চাপ সহ্য করার জন্য। মারিয়ানা ট্রেঞ্চের একদম নিচের চাপটা কত জানেন? প্রায় ১৬,০০০ PSI, মানে 16,000 পাউন্ডস পার স্কোয়ার ইঞ্চি। এটা সমুদ্রপৃষ্ঠে আমরা যে বাতাসটা অনুভব করি তার চেয়ে ১,০০০ গুণেরও বেশি। ব্যাপারটা যদি আরেকটু সহজ করে বলি, ধরুন আপনার হাতের বুড়ো আঙুলের ওপর যদি একটা আস্ত হাতিদার করিয়ে দেয়া হয়, ঠিক সেই রকম একটা চাপ। এই কথাটা পুরো বিষয়টাকে একদম পরিষ্কার করে দেয়। মহাকাশযানের কাঠামোটা ভেতর থেকে বাইরের দিকে একটা টানের মধ্যে থাকে, যাকে বলে টেনশন। এটাকে এমনভাবে বানানো হয় যেন ফেটে না যায়। আর সাবমেরিনের কাঠামোটা থাকে বাইরের প্রচণ্ড চাপে, যাকে বলে কম্প্রেশন। মানে এটাকে এমনভাবে বানাতে হয় যেন দুমড়ে মুচড়ে না যায়। দুটো কিন্তু একদম ভিন্ন ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ। এই তুলনাটা খুব ইন্টারেস্টিং। দেখুন, পাহাড়ে চড়ার সময় বিপদটা কিন্তু মূলত শারীরিক। অক্সিজেনের অভাব হতে পারে বা প্রচণ্ড ঠান্ডা লাগতে পারে। কিন্তু গভীর সমুদ্রে বিপদটা পুরোপুরি যান্ত্রিক। অভিযাত্রী তো একটা সুরক্ষিত ক্যাপসুলের ভেতরে থাকেন, কিন্তু সেই যন্ত্র যদি ১ সেকেন্ডের জন্য ফেল করে, তাহলে বাঁচার আর কোনো সুযোগই থাকে না। উদ্ধার কাজ সেখানে প্রায় অসম্ভব একটা ব্যাপার। তো এই ভয়ঙ্কর চাপ সামলানোর জন্য কী ধরনের যান বা প্রযুক্তি তৈরি করা হয়েছে? চলুন এবার সেই জগতে ঢোকা যাক। মহাকাশযানকে হতে হয় যতটা সম্ভব হালকা, কারণ প্রতি কিলো ওজন মহাকাশে পাঠাতে প্রচুর জ্বালানি আর টাকা খরচ হয়। কিন্তু সাবমার্সিবলের ক্ষেত্রে ঠিক উল্টো। বাইরের ওই প্রচণ্ড চাপ সহ্য করার জন্য এর কাঠামোকে হতে হয় অত্যন্ত পুরু এবং ভারী। এখানে ওজনের বাজেটটা অনেক বেশি। এখানে যে যানটা দেখা যাচ্ছে, এটা হলো ROV কাইকোর মতো একটা চালকবিহীন যান। এগুলো এক বিশেষ ধরনের জিনিস দিয়ে তৈরি, যাকে বলে সিনট্যাকটিক ফোম। এই ফোমের ভেতরে লক্ষ লক্ষ ছোট ছোট ফাঁপা কাঁচের গোলক থাকে, যা প্রচণ্ড চাপেও ভাঙে না। এর ফলে যানটা হালকা থাকে এবং ভেসে থাকতে পারে। এরাই আসলে গভীর সমুদ্রে আমাদের চোখ আর হাত হয়ে কাজ করে। আর ভবিষ্যতের যানগুলো তো আরও এক ধাপ এগিয়ে। এই ছবিতে দেখুন, পুরো যানটার সামনের অংশটায় একটা নিশ্ছিদ্র কাচের গোলক। এটা শুধু পাইলটকে 360 ডিগ্রি দেখার অসাধারণ সুযোগই দেবে না, বরং বিভিন্ন ধাতব পাতের জোড়ার মতো যে দুর্বল জায়গাগুলো থাকে সেগুলোও দূর করে দেবে। এটা সত্যিই একটা যুগান্তকারী ডিজাইন।
আচ্ছা, জানতো না হয়ে হলো, কিন্তু এই বিশাল প্রতিকূল পরিবেশে যোগাযোগটা রক্ষা করা হয় কিভাবে? মহাকাশে যোগাযোগের জন্য মূলত দুটো পদ্ধতি ব্যবহার করা হয়, রেডিও ফ্রিকোয়েন্সি বা আরএফ আর অপটিক্যাল বা লেজার। আরএফ প্রযুক্তিটা অনেক পুরনো আর নির্ভরযোগ্য, কিন্তু এর জন্য বেশ বড় অ্যান্টেনা লাগে। অন্যদিকে লেজার দিয়ে অনেক বেশি ডেটা পাঠানো যায় আর যন্ত্রটাও ছোট হয়, কিন্তু লেজারটাকে লক্ষ্যের দিকে একদম নিখুঁতভাবে তাক করে রাখতে হয়। কিন্তু সমুদ্রের নিচে এই সবকিছুই অচল। মহাকাশ যেখানে প্রায় ফাঁকা, সেখানে সমুদ্রের পানি রেডিও বা লেজারের মতো তরঙ্গকে প্রায় পুরোপুরি শোষে নেয় বা ব্লক করে দেয়। কমিউনিকেশনের জন্য এটা একটা বিশাল বাধা। তো ফলাফল কি দাঁড়ালো? পানির নিচে আমাদের ভরসা করতে হয় শব্দ তরঙ্গের ওপর। কিন্তু সমস্যা হলো এটা খুবই স্লো আর খুব বেশি ডেটা পাঠাতে পারে না। লেজার, হ্যাঁ, সেটাও ব্যবহার করা যায়, কিন্তু মাত্র কয়েক মিটারের জন্য। তার মানে কোনো যানের সাথে যদি তার বা কেবল লাগানো না থাকে, তাহলে দ্রুত যোগাযোগ করাটা প্রায় অসম্ভব। মহাকাশের সাথে তুলনা করলে এটা কিন্তু একটা বিরাট সীমাবদ্ধতা। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জগুলো তো বোঝা গেল। এবার চলুন সবচেয়ে আকর্ষণীয় প্রশ্নে আসা যাক। এই চরম পরিবেশগুলোতে কি প্রাণের অস্তিত্ব আছে? এই উদ্ধৃতিটা একটা দারুণ সম্ভাবনার কথা বলে, তাই না? কি হবে যদি সবচেয়ে ভিন্ন গ্রহের বা এলিয়েন প্রাণীগুলো আসলে মহাকাশে নয়, বরং আমাদের পৃথিবীর গভীর সমুদ্রেই লুকিয়ে থাকে? এবার গভীর সমুদ্রের প্রাণের কিছু নমুনা দেখুন, যা কল্পনারও বাইরে। যেমন এই অ্যাংলারফিশ। এখানে পুরুষ মাছটা এতটাই ছোট যে সে একটা বড় স্ত্রী মাছের শরীরে নিজেকে স্থায়ীভাবে জুড়ে দেয়। এক সময় তার নিজের শরীরটা স্ত্রীর শরীরের সাথে মিশে যায় এবং সে শুধু শুক্রাণু তৈরির একটা অঙ্গে পরিণত হয়। এর চেয়ে অদ্ভুত আর কি হতে পারে বলুন তো? আর আছে জম্বি ওয়ার্ম। এরা সমুদ্রের তলায় পড়ে থাকা মৃত তিমির কঙ্কাল থেকে পুষ্টি নিয়ে বেঁচে থাকে। আর এখানেও আণুবীক্ষণিক পুরুষ কৃমিগুলো স্ত্রী কৃমির শরীরের ভেতরেই বাস করে। গভীর সমুদ্রের জীবন যেন কল্পবিজ্ঞানের চেয়ে অনেক বেশি অদ্ভুত। এত কষ্ট, এত ঝুঁকি, কিন্তু কেন? এই দুটি অভিযানের চূড়ান্ত পুরস্কারটা কি? আমরা আসলে কিসের খোঁজে সেখানে যাচ্ছি? দেখুন, গভীর সমুদ্রে রয়েছে ম্যাঙ্গানিজ, তামা, কোবাল্টের মতো বিপুল খনিজ সম্পদ, যা হয়তো আমাদের ভবিষ্যতে চাহিদা মেটাতে পারে। অন্যদিকে মহাকাশ থেকে আনা গ্রহাণুর নমুনা হয়তো আমাদের বলে দেবে এই সোলার সিস্টেম কিভাবে তৈরি হলো বা পৃথিবীতে প্রাণ কিভাবে এলো। অর্থাৎ একটা হয়তো আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ, আর অন্যটা আমাদের অস্তিত্বের মৌলিক প্রশ্নের উত্তর। তাহলে দিনের শেষে প্রশ্নটা এখানেই এসে দাঁড়ায়। একটা দিগন্ত আমাদের অতীতের রহস্যের চাবিকাঠি ধরে রেখেছে, আর অন্যটা হয়তো আমাদের ভবিষ্যতের পথ খুলে দিতে পারে। এই দুটো বিশাল অজানা জগতের মধ্যে আমাদের অগ্রাধিকার কোনটি হওয়া উচিত? এই উত্তরটা হয়তো সময়ের হাতেই ছেড়ে দিতে হবে।